হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর ইউনিট 10 অর্থাৎ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস এটা যতটা পড়েছিলাম তারপর থেকে আজকে কন্টিনিউ করব। আমরা হ্যালো অ্যালকেন পার্টটা কমপ্লিট করেছিলাম, আজকে শুরু করব হ্যালো অ্যারিনের প্রিপারেশন বা প্রস্তুতি। তো শুরু করার আগে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে হ্যালো অ্যালকেনের যে রিয়াকশান আমরা পড়ছিলাম তার মধ্যে একটা ছোট পার্ট আমাদের বাকি আছে যেটা আমরা এই চ্যাপ্টারে কভার করব না, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনদের সঙ্গে মেটালস অর্থাৎ ধাতুগুলোর বিক্রিয়া। এবার এটা এই চ্যাপ্টারে কভার করবো না, তার দুটো কারণ। প্রথম কথা হচ্ছে দুটোই রিয়াকশান এই পার্টিকুলার সেগমেন্টে আমাদের পড়তে হয়। একটা হচ্ছে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া, যেটা হচ্ছে উর্জ বিক্রিয়া। ক্লাস 11-এ হাইড্রোকার্বন চ্যাপ্টারে আমরা ডিটেইলে পড়ে এসেছি, সুতরাং ওটা এখানে আর রিপিট করার দরকার নেই। যদিও হাইড্রোকার্বন চ্যাপ্টারটা আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমি আপলোড করিনি, নিয়ার ফিউচারে আমি আপলোড করব, তো সেইখান থেকে তোমরা উর্জ রিয়াকশানটা ইন ডিটেল পড়বে। আর পড়ে থাকলো হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়ামের রিয়াকশান, যেটার মাধ্যমে তৈরি হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট। এবার গ্রিগনার্ড রিয়েজেন্ট ইটসেলফ এটা এত ভাস্ট একটা ব্যাপার যে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে বিভিন্ন ধরনের কম্পাউন্ড তৈরি করা যায়। তো সেই কারণে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট নিয়ে একটা আলাদা প্লেলিস্ট বানাবো। সেই প্লেলিস্টে আমরা গ্রিগনার্ড বিকারকের মানে কী করে তৈরি করে, তার কী কী রিয়াকশানস ইত্যাদি ডিটেলে আলোচনা করব। এই কারণে আমরা হ্যালো অ্যালকিনের সঙ্গে মেটালের রিয়াকশানটা এই পার্টিকুলার চ্যাপ্টারে কভার করলাম না, আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি হ্যালো অ্যারিন পার্টে, অর্থাৎ হ্যালো অ্যারিনের প্রস্তুতি আজকে। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা তোমরা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখা শুরু করেছো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেলটাকে এবং চ্যানেলের ভিডিওগুলোকে যথাসম্ভব তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে আরও বেশি বেশি স্টুডেন্টসদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় এবং তারা একেবারে বিনা খরচে, শুধুমাত্র নেট কানেকশানের যা খরচ সেইটা বাদ দিয়ে একেবারে বিনা খরচে তারা যাতে নিট জেইই মেন অ্যাডভান্সের যে কোর্সেস সেই সংক্রান্ত কেমিস্ট্রি সিলেবাস যাতে তারা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারে। তো এইটা তোমাদের উপর একটা দায়িত্ব বর্তায় যে তোমরা যখন নিজেরা আমার চ্যানেল দেখছো, যদি ভালো লেগে থাকে চ্যানেলের কন্টেন্ট, তাহলে অবশ্যই সেটা শেয়ার করার দায়িত্ব কিন্তু তোমাদের। যত বেশি তোমরা শেয়ার করবে তত বেশি বেশি স্টুডেন্টস উপকৃত হবে। অ্যাট দ্য সেম টাইম আমার যত সাবস্ক্রাইবার্স আসবে তত আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর যে কী বলো মোটিভেশন বলো বা যাই বলো সেটা একটু বেড়ে যাবে। সুতরাং এই হচ্ছে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। এইবার আমরা সময় নষ্ট না করে সরাসরি আজকের ভিডিও শুরু করছি। তো দেখো, ফ্রম অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা হ্যালো অ্যারিন তৈরি করতে চলেছি। প্রথম মেথড হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে। এবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে আমরা এখানে বেসিক্যালি বোঝাচ্ছি বেনজিনকে। বেনজিন ছাড়াও আমরা জানি যে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফিন্যান্থ্রিন ইত্যাদি আরও অনেক অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে, কিন্তু সেইগুলো আমাদের দরকার নেই। আমরা বেসিক্যালি ফোকাস করব বেনজিনের উপরে। বেনজিন থেকে আমরা কীভাবে হ্যালো অ্যারিন বানাতে পারি সেইটা হচ্ছে আমাদের এখানে মূল ফোকাস। তা আমরা বেনজিনের সঙ্গে যেহেতু আমরা বানাচ্ছি হ্যালো অ্যারিনস, সুতরাং হ্যালোজেন লাগবে। হ্যালোজেনটা আমরা নিই হচ্ছে মূলত ক্লোরিন, Cl2 অথবা ব্রোমিন, অর্থাৎ আমরা বেনজিনের এখানে ক্লোরিনেশন ঘটাবো অথবা ব্রোমিনেশন ঘটাবো। এবং এদের সঙ্গে একটা লুইস অ্যাসিড ব্যবহার করা হয়, FeCl3। ঠিক আছে, অনেক সময় FeCl3-র বদলে শুধু Feও ব্যবহার করা যেতে পারে। যদি শুধু Fe ব্যবহার করা হয় তাহলে এই Feটা আগে ব্রোমিনের সঙ্গে রিয়াকশান করে এখানে FeBr3 বানিয়ে নেবে। বা এখানেও যদি আমি FeCl3-র বদলে শুধু Fe লিখি তাহলে Fe অর্থাৎ আয়রন প্রথমে ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করে FeCl3 বানিয়ে নেবে, সে আবার পরবর্তী সময় Cl2-র সঙ্গে রিয়াকশন করবে। সুতরাং এখানে Fe অথবা FeCl3 যে কোনো একটা লেখা যেতে পারে। এবার যখন ক্লোরিন রিয়াকশান করছে, Cl2 যখন আছে তখন এখানে তৈরি হয়ে গেল ক্লোরোবেনজিন, আর যখন ব্রোমিন আছে তখন এখানে তৈরি হয়ে গেল ব্রোমোবেনজিন। তো এটা হচ্ছে ক্লোরোবেনজিন আর এটা হচ্ছে ব্রোমোবেনজিন। ঠিক আছে, দেখো প্রথম কথা কী বললাম, একটা নোট লেখো যে নাম্বার 1, Fe can be used instead of FeCl3 or FeBr3। FeBr3 খুব বেশি ব্যবহার করা এমনিতেও হয় না, বা Fe ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, সেকেন্ড, FeCl3-র বদলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি লুইস অ্যাসিড হিসাবে কাজ করে এবং এরা কি করে, এরা লিখছি ফর্মস
ইলেকট্রোফাইল, এরা ইলেকট্রোফাইল তৈরি করে। রিয়াকশানটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, তো ইলেকট্রোফাইল তৈরি করে। আর নেক্সট হচ্ছে এই কারণে এদেরকে বলা হয় হ্যালোজেন ক্যারিয়ার, অর্থাৎ হ্যালোজেন বাহক। এরা হ্যালোজেনটাকে বহন করে নিয়ে আসে মানে কি, মানে হচ্ছে এরা হ্যালোজেনটার সঙ্গে রিয়াকশান করে। হ্যালোজেন ক্যারিয়ার মানে হ্যালোজেন বহন করে আনছে, মানে রিয়াকশান করছে। তো এই ক্লোরিন কি করে, ক্লোরিন আমরা জানি এখানে লোন পেয়ার থাকে 3টে করে। আয়রনের বা অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, সেখানেও ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, এবং ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে ও ফাইনালি তৈরি করে FeCl4- আর এই Cl+টাকে আলাদা করে দেয়। ঠিক আছে, Cl+ হয়ে গেল, মানে এই বন্ডটা ব্রেক করে আর কি, এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস জুড়ে যায় FeCl4-। এই যে তৈরি হয়ে গেল, দিস ইজ ইলেকট্রোফাইল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ইলেকট্রোফাইল মানে আমরা জানি যেটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ইলেকট্রন লাভিং স্পিসিস। যে নিজে ইলেকট্রন ডেফিশিয়েন্ট থাকবে, প্লাস চার্জ আছে মানে অবশ্যই এক্ষেত্রে এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ও কী করবে, এবার বেঞ্জিনের সঙ্গে রিয়াকশন করবে। সুতরাং আমরা এখানে যেটা লিখছি, দিস ইজ অ্যাকচুয়ালি রিয়াকশন মেকানিজম, এটা হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। প্রথমে Cl+ তৈরি হলো, নেক্সট এইবার মূল যে রিয়াকশানটা শুরু হচ্ছে, রিয়াকশানটা আমরা অলরেডি জানি, তোমরা ক্লাস 11-এ অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়েছো, যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে প্রথমে কী হয়, প্রথম যে স্টেপটা, সেখানে বেনজিন তার পাই ইলেকট্রন ক্লাউড দিয়ে অ্যাটাক করবে, বন্ড বানাবে, বেনজিনের অ্যারোম্যাটিসিটি লস হবে, অ্যারোমেটিকটা নন অ্যারোমেটিক স্পিসিসে তৈরি হবে, পরিণত হবে, এবং এই পার্টিকুলার কার্বনটাতে প্লাস চার্জ আসবে। নেক্সট এটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে। তো রেজোনেন্স স্টেবিলিটি আমরা এইভাবে দেখাতে পারি, Cl ধরো এটা যদি এখানে চলে আসে তাহলে এখানে প্লাস চার্জ, নেক্সট এইটা যদি এখানে চলে আসে তাহলে এখানে প্লাস চার্জ উপরে, এটা ছিল, ঠিক আছে। তো অ্যান্ড সো অন। তারপরে কি হয়, নেক্সট স্টেপে এই পর্যন্ত হলো আর কি। এটা হচ্ছে স্টেপ 1, দিস ইজ স্টেপ 1। আর স্টেপ 2-তে এটা আমরা এইভাবে দেখিয়ে দিই, যেটা রেজোনেন্সটা চলছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। অ্যাকচুয়ালি কী হয়, আচ্ছা এখানটা আমি রেজোনেন্স হাইব্রিডটাও লিখে দিই, তাহলে সুবিধা হবে। রেজোনেন্স হাইব্রিড কাকে বলবো, চার্জটা যেখান থেকে যত অবধি ট্রাভেল করেছে ততটা, তাহলে এখানে একটা প্লাস চার্জ দিয়ে দিই, ঠিক আছে, সিগমা কমপ্লেক্স তৈরি হলো। এরপর সেকেন্ড স্টেপটা আমরা কী লিখবো, এই ফার্স্ট যে স্পিসিসটা তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি এখান থেকেই আমরা সেকেন্ড স্টেপটা দেখাতে হবে আমাদেরকে। কেন, কারণ আমরা জানি, আমরা রেজোনেন্স পড়ার সময় অলরেডি জেনেছি যে আমরা রেজোনেন্স হাইব্রিড দিয়ে কোনো রিয়াকশান মেকানিজম দেখাতে পারি না, আমাদের স্ট্যাটিক বন্ডের প্রয়োজন হয়। এইবার সেকেন্ড স্টেপে এই পার্টিকুলার কার্বনে যে হাইড্রোজেনটা আছে এক্সট্রা, সেই হাইড্রোজেনটা মানে অ্যাবস্ট্রাক্টেড হবে, ঠিক আছে। এই যে FeCl4 রিয়াকশান করেছিল, তৈরি হয়েছিল এখানে, এই হাইড্রোজেনটাকে এসে তুলে নেবে আর অ্যারোম্যাটিসিটি ফিরে পাবে, সিস্টেম অ্যারোম্যাটিসিটি ফিরে পেল, এবং আমরা পেয়ে গেলাম ক্লোরোবেনজিন। এইটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট, ঠিক আছে। যেহেতু ফার্স্ট স্টেপে কেবলমাত্রই কী হচ্ছে, এখানে পাই বন্ড ভেঙে যাচ্ছে, অ্যারোম্যাটিক থেকে একটা নন অ্যারোম্যাটিক স্পিসিস তৈরি হচ্ছে, অ্যারোম্যাটিকের তুলনায় নন অ্যারোম্যাটিকের স্টেবিলিটি কম, সেই কারণে একটা কম স্টেবল জায়গায় যাচ্ছে বলে এই পার্টিকুলার যে স্টেপটা, প্রথম যে স্টেপটা, এই স্টেপটা হতে চায় না, বেশি স্টেবল থেকে কম স্টেবল রিয়াকশান তো হতে চাইবে না। কিন্তু ওভারঅল রিয়াকশান যদি দেখি, তাহলে দুটো রিয়াকশানের সম্মিলিত যে এফেক্ট, সেটা অনেক মানে কী বলবো, ফেভারেবল। তো সেই কারণে প্রথম স্টেপটা হয় স্লো, যেহেতু অ্যারোমেটিক থেকে নন অ্যারোমেটিক হচ্ছে, এবং এটাই হচ্ছে রিয়াকশানের রেট ডিটারমাইনিং স্টেপ। আর এই রিয়াকশানটা খুবই ফাস্ট, এটা অলমোস্ট একটা দেখো অ্যাসিড বেস রিয়াকশান টাইপের হয়ে যাচ্ছে, প্রোটন অ্যাবস্ট্রাক্ট করছেও, ঠিক আছে। তো এখানে ফাইনালি আমরা আবারও FeCl3 পাই আর একটা HCl পাই। এই FeCl3 আবার পরবর্তী রিয়াকশান করে পরবর্তী স্টেপে, যাই হোক ওটা আমার দরকার নেই, আমরা রিয়াকশান মেকানিজম দেখে ফেললাম। তাহলে কী হলো, বেনজিন থেকে আমরা যদি ক্লোরিনেশন ঘটাই তাহলে ক্লোরোবেনজিন, আর ব্রোমিনেশন ঘটালে ব্রোমোবেনজিন হয়। এই পার্টিকুলার রিয়াকশানটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক, কোথাও লিখিনি আমি এখানে, এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, ইলেকট্রোফিলিক
সাবস্টিটিউশন রিয়াকশান। সেই কারণে ইলেকট্রোফাইল লাগবে। তো হ্যালোজেন ক্যারিয়ার হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করে ইলেকট্রোফাইল তৈরি করলো। ইলেকট্রোফাইল পরবর্তী দুটো স্টেপ, যে দুটো স্টেপ হচ্ছে কমন সব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রেই, সেরকমভাবে তৈরি হলো। আচ্ছা, রিয়াকশনটা আমরা যেখানে শুরু করেছিলাম ওখানে একটা এ লিখে দাও। এক নম্বর রিয়াকশনের আন্ডারে আমরা অনেকগুলো পয়েন্ট বলবো, তো এ পার্টটাই চলছে। তো দেখো, ওই মেকানিজম জানার পরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা একটু রিয়াকশনটাকে একটু ইলাবোরেট করবো। ধরো FeCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছি। এইবার এখানে আমরা যদি 1 মোল নিই, 1 মোল ক্লোরিন, তাহলে অ্যাকচুয়ালি এই ক্লোরোবেনজিনটা তৈরি হবে, মানে যেটা আমরা এর আগে তৈরি করলাম এবং মেকানিজম দেখালাম। বা 1 মোল ব্রোমিন নিলে এটা তৈরি হলো। রিয়াকশানটাকে আরও ফার্দার কন্টিনিউ করা যায়। যদি এখানে আবারও রিয়াকশান হয়, ধরো Cl2 আর FeCl3 দিয়ে, তাহলে এবার মোনো সাবস্টিটিউশন, মানে একটা বেনজিনের একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছিল ক্লোরিন দিয়ে, তো মোনো সাবস্টিটিউশন হয়েছিল। এইবার মোনোর জায়গায় ডাই সাবস্টিটিউশন হবে, মানে আরও একটা হাইড্রোজেন চলে যাবে এবং তার বদলে রিংয়ের আর একটা কার্বনে সেকেন্ড ক্লোরিনটা আসবে। এইবার সেটা কোথায় আসবে? সেটা আসবে প্রথম ক্লোরিনের সাপেক্ষে অর্থ পজিশনে এবং প্রথম ক্লোরিনের সাপেক্ষে প্যারা পজিশনে। ঠিক আছে? কেন? কারণ আমরা জানি যে ক্লোরিন গ্রুপটা হচ্ছে অর্থপ্যারা ওরিয়েন্টিং, অর্থপ্যারা ডিরেক্টিং। তো নিশ্চয়ই এই ওরিয়েন্টেশন, কোন গ্রুপের কী ওরিয়েন্টেশন হবে ইত্যাদি ক্লাস 11-এ পড়েছো অ্যারোমেটিক হাইড্রোকার্বনে। ক্লোরিন যেহেতু অর্থপ্যারা ওরিয়েন্টিং, সেহেতু এই আগে থেকে যে ক্লোরিনটা বসে আছে ও ডিসাইড করবে যে ফার্দার যে গ্রুপটা আসতে চলেছে, সেটা ক্লোরিন হোক বা অন্য যা খুশি হোক, সে কোথায় আসবে। সে হচ্ছে প্রথম গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশনে আসবে এবং প্যারা পজিশনে আসবে, মানে দুটো প্রোডাক্টের মিক্সচার পাবো আমরা। ঠিক আছে? তো এই যে দুটো পেলাম, এটার নাম হচ্ছে, নাম কি বলবো, অর্থ ডাইক্লোরোবেনজিন, অর্থ ডাইক্লোরোবেনজিন, আর এর নাম হচ্ছে প্যারা ডাইক্লোরোবেনজিন। রিয়াকশান যদি আমরা আরও কন্টিনিউ করাই ক্লোরিন আর FeCl3 বা ক্লোরিন আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে, তাহলে এবার ডাই সাবস্টিটিউশনের ফার্দার ট্রাই সাবস্টিটিউশন হবে। এবার ট্রাই সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি হয়, সম্ভাব্য যতগুলো প্রোডাক্ট হয় সেটা তৈরি হবে। ঠিক আছে? এবার দেখো, 1 নম্বর আর 2 নম্বর পজিশনে ক্লোরিন আছে। আর কোন কোন পজিশনে থাকতে পারে ক্লোরিন? যদি 3 নম্বরে আসে তাহলে 1 2 3 হলো। প্রোডাক্ট কী কী হতে পারে দেখো, 1 2 3 হতে পারে, 1 2 4 হতে পারে, তাই না? 1 2 5 হতে পারে। আগে এটা লিখে দিই, দেখো 1 2 4। যদি 1 2 5 লিখি, 1 2 3 4 5, 1 2 5 লেখা যাবে না? কেন? সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু IUPAC নাম্বারিং শুরু হবে এইখান থেকে 1 2 3 4, মানে 1 2 4 অলরেডি আমরা 1 2 4 লিখেছি, তাহলে এটা লেখা যাবে না। ঠিক আছে? বেসিক্যালি আর একটাই প্রোডাক্ট হবে, সেটা হচ্ছে এরকম 1 3 5। ঠিক আছে? এটার নাম দেবো আমরা 1 3 5 ট্রাইক্লোরোবেনজিন। কী নাম দিলাম? 1 3 5 ট্রাইক্লোরোবেনজিন। তাহলে এটা 1 2 3 ট্রাইক্লোরোবেনজিন, 1 2 4 ট্রাইক্লোরোবেনজিন, 3টে প্রোডাক্ট হবে। এবার এই যে 3টে প্রোডাক্ট হলো, আমরা যদি আরও রিয়াকশানটাকে কন্টিনিউ করাই, মানে একদম ক্লোরিন এক্সেস দিয়ে দিয়েছি, যতগুলো হাইড্রোজেন আছে বেনজিনে, প্রত্যেকটা কার্বনে একটা একটা করে হাইড্রোজেন আছে, সব কটা হাইড্রোজেন এবার ক্লোরিন দিয়ে কী হবে, সাবস্টিটিউটেড হয়ে যাবে। এবং আমরা কি পাবো দেখো, প্রত্যেকটা কার্বনে আমরা পাবো একটা করে ক্লোরিন, আর কিন্তু কোনো হাইড্রোজেন থাকলো না। সুতরাং এটা হয়ে গেল C6Cl6। এই যে পার্টিকুলার কম্পাউন্ড তৈরি হলো, এটার অনেকগুলো আইসোমার পাওয়া যায়। তার মধ্যে আমাদের মেইনলি পড়তে হয় এর গামা আইসোমার। এর গামা আইসোমার হচ্ছে অ্যাকচুয়ালি, যদি আমরা খুব প্রিসাইসলি বলতে চাই, তাহলে AAAEEE, অর্থাৎ প্রথম তিনটে অ্যাক্সিয়াল পজিশনে ক্লোরিন থাকবে, পরবর্তী 3টে ইকুইটোরিয়াল পজিশনে থাকবে হচ্ছে ক্লোরিন। এখন অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল তোমরা নিশ্চয়ই স্টিরিও আইসোমেরিজমের আন্ডারে পড়েছো, যেখানে কনফার্মেশনাল অ্যানালিসিস করা হয়। যদিও আমি আমার চ্যাপ্টারে এখনও পড়াইনি স্টিরিও আইসোমেরিজম। আমি লাস্ট ক্লাস 11-এর যে ভিডিও বানাচ্ছিলাম সেখানে আমি স্ট্রাকচার আইসোমার অবধি কমপ্লিট করেছিলাম, টটোমেরিজম লাস্ট পড়িয়েছিলাম। তো আমি এই আজকালের মধ্যেই আবার ক্লাস 11-এর স্টিরিও আইসোমেরিজমটা শুরু করব। তো তাহলে পুরো আইসোমেরিজম পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি এটা এখন নাও জানো, তাহলে আইসোমেরিজম দেখে নিলে
ওইখানে তাহলে তোমরা বুঝে যাবে। আর এই পার্টিকুলার যে কম্পাউন্ডটা এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি গ্যামাক্সিন, ঠিক আছে, গ্যামাক্সিন অর লিন্ডেন। তোমরা নিশ্চয়ই গ্যামাক্সিন নামটা শুনে থাকবে। এটা অ্যাকচুয়ালি একটা কীটনাশক বা পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হয়। তো এরকম কোয়েশ্চেন পরীক্ষাতে আসতে পারে যে কী বলবো, বেনজিন হেক্সাক্লোরাইডের নাম, এটার সাধারণ নাম আবার BHC, বেনজিন হেক্সাক্লোরাইড বা হেক্সাক্লোরোবেনজিন, যাই হোক, সেটার কোন আইসোমারটা হচ্ছে গ্যামাক্সিন বা লিন্ডেন। আচ্ছা, একের আন্ডারে যেটা আমরা বলছিলাম এটাই কন্টিনিউ হচ্ছে। আমরা ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন দেখলাম। যদি আমরা আয়োডিনেশনের কথা বলি, ক্লোরিনেশন ব্রোমিনেশনের পরে আয়োডিনেশন, অর্থাৎ বেনজিনের সঙ্গে রিয়াকশান হবে কার, I2 অর্থাৎ আয়োডিনের, ঠিক আছে। আয়োডিন যদি রিয়াকশান করে তাহলে তৈরি হবে আয়োডোবেনজিন তৈরি হলো। লক্ষ্য করে দেখো, আমরা যখন মেকানিজম লিখছিলাম লাস্ট টাইম লিখলাম যে ক্লোরোবেনজিন প্লাস FeCl3 প্লাস HCl, অর্থাৎ HCl তৈরি হয়েছিল যখন আমরা ক্লোরিনেশন করছিলাম। তাহলে ব্রোমিনেশন হলে HBr তৈরি হবে, আর আয়োডিনেশন হলে এখানে সাইড প্রোডাক্ট হিসেবে HI তৈরি হবে। আমি একদম সিম্পলেস্ট ফর্মটা দেখাচ্ছি আয়োডিনেশনের, মানে এখানে অ্যাজ সাচ কিছু মেকানিস্টিক ব্যাপার নেই, শুধু একটা থিওরিটিক্যাল ব্যাপার আছে। এবার দেখো, এই যে HI তৈরি হয়েছে না, এটা হচ্ছে একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, খুব তীব্র একটা রিডিউসিং এজেন্ট, বিজারক পদার্থ। ও কী করে, উৎপন্ন এই আয়োডোবেনজিনকেই আবার রিডিউস করে বেনজিনে পরিণত করে দেয়, এবং ওভারঅল রিয়াকশানটা হয়ে যায় উভমুখী বা রিভার্সিবল। অর্থাৎ তৈরি হচ্ছে আয়োডোবেনজিন, সে আবার সাইড প্রোডাক্টের সঙ্গে রিয়াকশান করে আবার ব্যাকওয়ার্ড রিয়াকশান দিকে আসছে এবং বেনজিন তৈরি করছে। তাহলে আমরা যতটা আয়োডোবেনজিন আমরা তৈরি করতে চলেছি আয়োডোবেনজিন, তো সেইটা তৈরি হয়ে আবার যদি ব্যাক করে রিয়াক্ট্যান্টে, তাহলে আমরা তো ওইটাকে পাবো না। তো যতটা পেতে চাইছি পরিমাণ তার থেকে অনেক কম হয়ে যাবে, যেহেতু রিয়াকশানটা রিভার্সিবল এবং একটা সময় এটা সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। সেই কারণে প্রোডাক্টের ইল্ড খুব কম হবে, ঠিক আছে। প্রোডাক্টের, নিশ্চয়ই তোমরা এই টার্মগুলো জানো, প্রোডাক্টের ইল্ড, YIELD, ইল্ড মানে উৎপাদন, কতটা তৈরি হচ্ছে। যেহেতু রিয়াকশানটা রিভার্সিবল হয়ে যাচ্ছে, তাহলে প্রোডাক্টের উৎপাদন অনেক কমে যাবে। প্রোডাক্টের উৎপাদন যদি বাড়াতে হয়, তাহলে যেটা করতে হয় এখানে, সেটা হচ্ছে এই যে স্ট্রং যে রিডিউসিং এজেন্টটা, এইটাকে সিস্টেম থেকে বাইরে বের করতে হয়। আমরা জানি অ্যাকর্ডিং টু লা সাতেলিয়ার প্রিন্সিপাল, যদি ইকুইলিব্রিয়ামে থাকাকালীন এই সিস্টেম থেকে যদি HI বাইরে চলে যায়, তাহলে HI এর কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে সিস্টেম চাইবে HI এর কনসেন্ট্রেশন কমে যাওয়াটাকে আটকাতে বা রেজিস্ট করতে, তখন ফরওয়ার্ড ডাইরেকশনে রিয়াকশান হবে এবং তখন প্রোডাক্টের ইল্ড বাড়বে। এগুলো আমরা পড়ে এসেছি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। তো সেই কারণে কি হয়, এই যে উৎপন্ন HI, যেটা কিনা রিডিউসিং এজেন্ট, এর সঙ্গে একটা অক্সিডাইজিং এজেন্টের রিয়াকশান করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং সেই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে খুবই পরিচিত হচ্ছে HNO3 এবং HiO3, এই দুটো। রিয়াকশান করালে কী হবে, রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, ডেফিনেটলি রিয়াকশান হবে। তো HI-কে অক্সিডাইজ করবে, এটা যেহেতু অক্সিডাইজিং এজেন্ট, এরা অক্সিডাইজ করবে HI-কে এবং পরিণত করবে I2-তে, এবং নিজে এখানে NO2-তে পরিণত হবে। আর এও করবে কি, HI-কে অক্সিডাইজ করবে I2-তে, আর কী হবে, জল তৈরি হয়ে যাবে। এই রিয়াকশান ব্যালেন্স আমার দরকার নেই রিয়াকশানে, যাই হোক, এই হচ্ছে রিয়াকশান। এবার যদি অক্সিডাইজিং এজেন্টগুলো যদি সিস্টেমে মেশাই এবং তারা যদি উৎপন্ন HI-কে গায়েব করে দেয়, HI আর রইল না, তাহলে কী হবে, ডান দিকে HI-এর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এরপর অ্যাকর্ডিং টু লা সাতেলিয়ার প্রিন্সিপাল রিয়াকশান ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে এবং বেশি বেশি করে আমরা আয়োডোবেনজিন পাবো। কেন অক্সিডাইজিং মেশাতে হয়, তার কী ফাংশন ইত্যাদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু আসতে পারে এখান থেকে, ঠিক আছে। আর এই I2-টাকেও আবার ফার্দার HNO3 বা HiO3, যেহেতু অক্সিডাইজিং এজেন্ট, এরা I2-টাকেই ফার্দার আবার অক্সিডাইজ করে I+ তৈরি করে দিতে পারে, ঠিক আছে। I2-টাকে অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজ করে তো যদি I+ তৈরি করে, অর্থাৎ এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে যেটা রিয়াকশানে, অর্থাৎ এই দুটো কাজ করলো। এক হচ্ছে রিয়াকশানটাকে ফরওয়ার্ড ডাইরেকশনে নিয়ে যাওয়ার জন্য রিডিউসিং এজেন্টটাকে ডেস্ট্রয় করলো, 2 নম্বর হচ্ছে উৎপন্ন I2-টাকেও আবার অক্সিডাইজ করে ইলেকট্রোফাইল তৈরি করলো। সুতরাং এই অক্সিডাইজিং এজেন্টগুলোর ফাংশন এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এই হয়ে গেল আয়োডিনেশন। আর ফ্লুরিনেশনের ক্ষেত্রে কি হয়, ডিরেক্টলি এখানে ফ্লুরিনেশন করা যায় না, মানে বেনজিন বলয়ে সরাসরি F নিয়ে আসা যায় না, কারণ ফ্লুরিনেশনের জন্য যদি আমাদেরকে F2 রিয়াকশান করাতে হয়, তাহলে সেটা খুবই খুব দ্রুত রিয়াকশানটা হয় এবং রিয়াকশানটা কিছু সময় পরেই আনকন্ট্রোলড হয়ে যায়, রিয়াকশানটাকে কন্ট্রোল করা যায় না, এবং সেইখান থেকে যারা রিয়াকশানটা করবে ল্যাবরেটরিতে তাদের তাদের কিছু ক্ষতি হয়ে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে।
সেই কারণে বেনজিন বলয়ে ডিরেক্টলি ফ্লুরিন নিয়ে আসা যায় না, পরোক্ষভাবে মানে অন্য অন্য রিয়াকশান করিয়ে আনতে হয়। আমরা সেটাও আজকেই দেখব। আপাতত এটা কপি করো, তাহলে কপি করে নাও। আয়োডিনেশন অফ বেনজিন ইজ রিভার্সেবল ইন নেচার অ্যাজ দ্য সাইড প্রোডাক্ট HI produced is a strong reducing agent. It reduces iodobenzene back to benzene, and HI itself gets oxidized to iodine. Thus yield of product decreases. এটা মানে ডিক্রিজেস, কমে যাচ্ছে। তাহলে যেহেতু রিয়াকশানটা রিভার্সেবল, উৎপন্ন HI যে হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, ও কী করছে আয়োডোবেনজিনকে ব্যাক টু বেনজিনে রিডিউস করে দিচ্ছে এবং নিজে I2-তে অক্সিডাইজ হচ্ছে। তাহলে রিয়াকশানটায় আমরা ইল্ডটা প্রোডাক্টের কমে যাচ্ছে। ইন প্রেজেন্স অফ HNO3, HiO3 এটসেট্রা অক্সিডাইজিং এজেন্ট, HI gets oxidized to I2 and equilibrium shifts towards product side and thus we get iodobenzene. তাহলে এই এদের প্রেজেন্সে কী হচ্ছে, রিয়াকশানটা ডান দিকে শিফট করে যাচ্ছে। কেন? কারণ HIটা আর থাকছে না অ্যাকর্ডিং টু লাসাতুলিয়ার প্রিন্সিপাল, এবং আমরা প্রোডাক্টের ইল্ডটা আমরা দেখতে পাচ্ছি যে বেশি পরিমাণে তৈরি হচ্ছে। আর ডাইরেক্ট ফ্লুরিনেশন অফ বেনজিন ইজ নট পসিবল আইদার। ফ্লুরিনেশন অফ বেনজিনটাও পসিবল না, অ্যাজ দ্য রিয়াকশান অকার্স উইথ এক্সপ্লোশন অ্যান্ড গেটস আউট অফ কন্ট্রোল। আচ্ছা, একের এতে আমরা বেনজিন থেকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন বানালাম। এবার একের বিতে হচ্ছে ফ্রম টলোইন থেকে আবার রিয়াকশান করানো যায়। এবার এই রিয়াকশানটা দুরকমভাবে হয় আর কি। তো ঠিক আছে, আমরা প্রথমে বিটাই বলি, সেকেন্ড টাইপটা আমরা সি পয়েন্টের আন্ডারে কভার করবো। বেনজিন মানে বুঝতেই পারছো, টলোইন মানে এটাই মিথাইল বেনজিন যাকে বলি আমরা। তো মিথাইল বেনজিন বা টলোইন এর সাথে ওই একই সেম রিয়াকশান, মানে ক্লোরিন থাকলো আর ধরো FeCl3 থাকলো বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকলো, যাই হোক না কেন, এক মিনিট দাঁড়াও, এটা একটা হলো, আর ব্রোমিন এফি দিলাম, ঠিক আছে, এফি ডাস্ট অ্যাকচুয়ালি। তো আবারও আমরা জানি যে CH3 গ্রুপ যেটা উপরে আছে, এই গ্রুপটা ডিসাইড করবে ইনকামিং সেকেন্ড গ্রুপ কোথায় আসবে। সেক্ষেত্রে মিথাইল গ্রুপ বা যে কোনো কী বলবো অ্যালকিল গ্রুপ, সেটা হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টিং। তাহলে অর্থতে ক্লোরিন আসবে আর মিথাইল গ্রুপের সাপেক্ষে প্যারা পজিশনে ক্লোরিন আসবে। আমরা এটাকে বলবো অর্থোক্লোরোটলোইন, এটাকে বলবো প্যারাক্লোরোটলোইন। নামগুলো তোমরা লিখে নাও, আমি ওইখানে জায়গা নেই লেখার, নিচে ব্রোমিনেরটা লিখে দিচ্ছি। দিস ইজ অর্থোব্রোমোটলোইন, আর এটা হয়ে গেল প্যারাব্রোমোটলোইন। অর্থোব্রোমোটলোইন, এটা প্যারাব্রোমোটলোইন। এবার এই পার্টিকুলার রিয়াকশানগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, যা রিয়াকশান আমরা এর আগে পড়লাম সেটাই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, এবং এখানে ইলেকট্রোফাইল আবারও এখানে Cl+ বা Br+ তৈরি হয়। এই হয়ে গেল নাম্বার বি। আর নাম্বার সি হচ্ছে আমরা লিখব সাইড চেইন হ্যালোজিনেশন। সাইড চেইন হ্যালোজিনেশন হচ্ছে একটা আরেকটা টাইপ অফ হ্যালোজেনেশন। আমরা এতক্ষণ যে হ্যালোজেনেশনটা দেখছি, হ্যালোজেনেশন মানে হ্যালোজেন আসছে, কোথায় আসছে? হ্যালোজেন রিংয়ের কোনো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তার বদলে হ্যালোজেনটা সেখানে আসছে, রিংয়ের কোনো একটা কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা হয়ে গেল রিংয়ের উপরে সাবস্টিটিউশন। এবার সাইড চেনে সাবস্টিটিউশন। সাইড চেন মানে এই যে বেনজিনের উপরে যে একটা কার্বন একটা চেন শুরু হচ্ছে, এইখানে হবে এবার সাবস্টিটিউশন এই উপরের এই কার্বনটাতে। বা যদি এটা মিথাইলের বদলে ইথাইল হয়, তো এই কার্বনগুলোতে সাবস্টিটিউশন হবে। ঠিক আছে, আমি আগে মিথাইল দিয়ে বলি, তারপরে ইথাইলটা পরে বলছি। দুটোই খুব ইম্পর্টেন্ট আমাদের, মিথাইল এবং ইথাইল দুটোর সঙ্গে রিয়াকশানে খুব ইম্পর্টেন্ট। এবার এইখানে যেটা স্পেশালিটি, আচ্ছা আমি আগেরটায় বলতে ভুলে গেছি, যেখানে আমরা এ শুরু করেছিলাম Fe এবং AlCl3 বা FeCl3 যাই হোক, এটা ওই রিয়াকশানটা ব্র্যাকেটে ওখানে একটা অ্যারোর উপরে, এই যে এখানেও লিখে দাও, এখানে একটু ডার্ক বলে লিখে দাও, ডার্ক, ঠিক আছে, মানে অন্ধকারে রিয়াকশানটা প্রেফারেবল। কারণ আলোর উপস্থিতিতে কি হয়, রিয়াকশানটা অনেক ফাস্ট এবং অনেক তীব্র বেগে ঘটে আর কি। সেখান থেকে ওই পার্টিকুলার রিয়াকশানটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং ওখানে সাইড চেনের রিয়াকশান শুরু হতে থাকে। সাইড চেন রিয়াকশান অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হয় সূর্যালোকের উপস্থিতিতে। তো আমরা এখানে লিখবো Cl2 আর H নিউ, ঠিক আছে, এবং 110 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ক্লোরিন
এবং জাইলিনটাও ওই 110 ডিগ্রি সেলসিয়াসে ওটা ফুটতে শুরু করে, মানে এতটাই ভিগোরাস কন্ডিশন। সেই কন্ডিশনে এসে মানে আমরা ফুটন্ত টলুইনের মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস পাস করাই। এই ক্ষেত্রে কী হয়, সাইড চেনের রিয়াকশান হয়, মানে এই যে সাইড চেনে যে হাইড্রোজেন আছে, এখানকার একটা হাইড্রোজেন চলে যায়, দিয়ে একটা ক্লোরিন চলে আসে। ঠিক আছে, ফার্স্ট টাইম এই রিয়াকশানটা হয়। যদি আমরা এখানে ক্লোরিনটা যেটা ব্যবহার করেছি সেই ক্লোরিনটা যদি 1 মোল হয়, 1 মোল যদি হয়, তো রিয়াকশান এখানে থেমে যায়। যদি 1 মোল না হয়, বেশি ক্লোরিন হয়, তাহলে আবার রিয়াকশান হবে, আরও দুখানা হাইড্রোজেন আছে, ফলে রিয়াকশানটা আরও এগোবে। কীরকম হবে, নেক্সট স্টেপে আবার দেখো Cl2H নিউ 110 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে তৈরি হবে Cl2, মানে আরেকটা হাইড্রোজেন চলে গিয়ে তার বদলে আরেকটা ক্লোরিন এলো। আর ফাইনালি আবার ধরো Cl2H নিউ আর 110 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হাইড্রোজেন পড়ে আছে, সেটাও চলে যাবে এবং তার বদলে একটা CCl3 তৈরি হবে। ঠিক আছে, এই তিনটে কম্পাউন্ডের নাম খুব ইম্পর্ট্যান্ট। প্রথমত এটার নাম হচ্ছে টলুইন, এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, বানানটা খুব ভালো করে লক্ষ্য করবে। দিস ইজ বেনজাল ক্লোরাইড, বেনজাল। আর এটার নাম লাস্টের তৈরি হলো, এটার নাম হচ্ছে বেনজো ট্রাইক্লোরাইড। প্রত্যেকটা নামই হচ্ছে, এগুলো কিন্তু আইইউপিএসি নেম নয়, সাধারণ নাম, কিন্তু এই সাধারণ নামগুলি আমাদের এখানে মনে রাখতে হয়। এবার সাইড চেন হ্যালোজেনেশনে টলুইনের যে হ্যালোজেনেশন হচ্ছে বা ক্লোরিনেশন হচ্ছে সেটা এইটুকুই, কিন্তু এই রিয়েকশনটাকে আমরা আরেকটু মডিফাই না, অ্যাকচুয়ালি এটা একটু এক্সটেন্ড করব, যাতে করে পরবর্তী সময় আমাদের কোশ্চেন আনসার করতে সুবিধা হয়। তা আমি কী করব, এই উপরের পার্টটা মুছে দিয়ে আমি এই রিয়াকশানটাকে এইখান থেকেই কন্টিনিউ করব। তোমরা তোমাদের খাতায় এখান থেকে নিচের দিকে অ্যারো দেবে, আমি এখান থেকে ওপরের দিকে অ্যারো দিচ্ছি, তোমরা নিচের দিকে অ্যারো দেবে, কন্টিনিউ করবে খাতায়, নাহলে আমাকে আবার লিখতে হবে এগুলো। কী হয়, এটার আমরা এবার হাইড্রোলিসিস ঘটাই। হাইড্রোলিসিস মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, এবার সেই হাইড্রোলিসিস ঘটাতে গিয়ে আমরা কী করি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিই প্রথমে, বেসিক মিডিয়ামে হাইড্রোলিসিস করাই, আর তারপরে H3O+ দিই। বেসিক মিডিয়ামে করালে প্রথমে কি হয়, আমি একটা এখানে দেখাচ্ছি, তারপর একটা দেখাবো না আর কি। প্রথমে এই যে CH2ONA তৈরি হয় প্রথমে। কেন, এখান থেকে OH- আসে, OH- এখানে সিম্পল একটা SN2 রিয়াকশন হয়, CH2OH তৈরি হয় বটে, কিন্তু তারপরে যেহেতু বেস আছে এখানে, তো ওই অ্যালকোহলটা বেসের সঙ্গে রিয়েকশন করে ONA হয়ে যায়, তাই জন্য ফার্দার আমাদের আবার এটাকে অ্যাসিডিফাই করতে হয়, দিয়ে ফাইনালি আমরা CH2OH পেয়ে যাই। তাহলে এটা একটা অ্যালকোহল হয়ে গেল। এটা যেমন বেনজাইল ক্লোরাইড, এটার নাম এখানে লিখছি আমি, দিস ইজ বেনজাইল অ্যালকোহল। খুব ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন কোয়েশ্চেনে তোমরা নিশ্চয়ই জানো যে এরকম থাকে না, ABCD শনাক্তকরণ, এর মানে রিয়াকশন থাকে, এখানে কী দেওয়া থাকলো, এখানে দিল A, এখানে আবার দেওয়া থাকলো রিজেন্ট, এখানে থাকলো B, তো ইত্যাদি রিয়াকশানগুলোতে এইটা কাজে আসবে, খুবই এটা পরিচিত একটা রিয়াকশান। আচ্ছা, এখানেও তাই হয়। কী হয় দেখো, প্রথমে সেম রিয়েজেন্ট, এই রিয়েজেন্টটা আমি আর লিখছি না, এই যে রিয়েজেন্টটা এখানে হবে, অ্যাকচুয়ালি এখানে হবে না, আমি বলছি কারণটা দেখো। তো এখানে কী হচ্ছে দেখো, CH আছে, এখানে যেমন একটা Cl ছিল, SN2 হলো, Cl চলে গিয়ে তার পরিবর্তে এলো OH, এখানে দুটো Cl, তাহলে দুটো OH আসবে। এবার আমরা জানি যে একই কার্বনে দুটো OH মানে জেম ডাইঅল খুবই আনস্টেবল হয়, এবং সঙ্গে সঙ্গেও কী করে, একটা ওয়াটার মলিকিউল লস করে, সরি দেখালাম ভুল, এটা মুছে দিচ্ছি। কী বললাম, একটাই কার্বনে দুখানা যদি OH গ্রুপ থাকে, আমি ডান দিকে দেখাচ্ছি এরকম OH। তো এইবার এই একটা ওয়াটার মলিকিউল এখান থেকে বাইরে বেরিয়ে চলে যায়, খুবই আনস্টেবল এটা। তাহলে পড়ে থাকলো CH আর এখানে O পড়ে থাকলো, অ্যাকচুয়ালি এটা খুবই আনস্টেবল, তাই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি। ফাইনালি এখানে প্রোডাক্ট আমরা যেটা পাই সেটা হচ্ছে CHO মানে হচ্ছে বেনজালডিহাইড। এইবারে আমি এখানে বলি যে এখানে আমরা বেসিক্যালি বেনজালডিহাইডের NaOH এর পরিবর্তে আমরা এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু
কী হয় দেখো, কেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি? NaOH অনেকে লিখতে পারে এখানে, ঠিক আছে, NaOH লিখলেও হবে, কিন্তু সেটা কি প্রিসাইসলি দেখতে গেলে নট কারেক্ট। কেন? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলে খুব বেশি দ্রবীভূত হয় না, ঠিক আছে? তাহলে এবার যখন আমার রিয়াকশানটা হচ্ছে তখন OH মাইনাসের কনসেন্ট্রেশন কম, ফলে রিয়াকশানটা খুব ভালোভাবে হবে না আর কি। এখানে এসে মোটামুটি রিয়াকশান থেমে যাবে। কিন্তু যদি NaOH আমরা এখানে দিই তাহলে NaOH এর প্রেজেন্সে বেনজালডিহাইড অন্য একটা রিয়াকশান করে। আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে পড়বো, ক্যানিজারো রিয়াকশান বলে একটা রিয়াকশান হয়, সেই রিয়াকশান করতে লাগে হচ্ছে বেনজালডিহাইড ইন প্রেজেন্স অফ NaOH। তাই জন্য যখন আমরা বেনজাল ক্লোরাইডের হাইড্রোলিসিস করাই তখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি ইনস্টেড অফ NaOH। বাদ বাকি প্রথম আর থার্ড কেসটাতে আমরা NaOH ব্যবহার করতেই পারি, ঠিক আছে? এখানে যদি NaOH ব্যবহার করি তাহলে এখানে কি হবে দেখো, এখানে আবার 3খানা ক্লোরিন, তাহলে 3খানাই OH হয়ে যাবে, 3টে ক্লোরিন, সরি 3টেই হয়ে যাবে OH। আবারও একটাই কার্বনে একাধিক OH আনস্টেবল, তাই আবার একটা ওয়াটার মলিকিউল এখান থেকে লস করবে, তাহলে এটাও একটা আনস্টেবল কম্পাউন্ড। ওয়াটার মলিকিউল যদি এখান থেকে চলে যায় কী পড়ে থাকবে দেখো, COH আর একটা O। তো ওপরের যে ওটা, ওইটাকে আমরা এরকম ডাবল বন্ড দিয়ে লিখে দেবো, আর এদিকে একটা OH আছে সেটাকে লিখে দিলাম। অ্যাকচুয়ালি এটা একটা COOH গ্রুপ হয়ে গেল, মানে পুরো যে কম্পাউন্ডটা তৈরি হয়ে গেল ওটা বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? নামটা এখানে আমি লিখতে পারছি না, ওটা নামটা আছে লিখে দিই এখানে ছোটো করে, বেনজোইক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে বোর্ড এক্সামের জন্য, পাশাপাশি নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে টলুইনের যে সাইড চেন রিয়াকশন হলো সেখান থেকে পেলাম বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড এবং বেনজো ট্রাইক্লোরাইড। এদের প্রত্যেকের আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস করলে যথাক্রমে বেনজাইল অ্যালকোহল, বেনজালডিহাইড এবং বেনজোইক অ্যাসিড আমরা পাবো। আচ্ছা, সি পার্টটাই কন্টিনিউ হচ্ছে, সাইড চেইনে হ্যালোজেনেশন। এবার সাইড চেন হ্যালোজেনেশন যেটা আমরা যখন সাইড চেন হ্যালোজেনেশন করলাম না, তার আগে কী করলাম, রিংয়ের মধ্যে যে হ্যালোজেনেশন হচ্ছিল সেটা ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। এই রিয়াকশানটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে? যখনই সাইড চেনের রিয়াকশান হচ্ছে এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান। মানে কি, এখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। তাহলে এই যে টলুইনের আমরা রিয়াকশান করালাম, কি হয়, প্রথমে ধরো ক্লোরিন যেটা H নিউ এর প্রেজেন্সে Cl ডট তৈরি করে। আমি একটুখানি ছোটো করে দেখাচ্ছি, তোমরা হচ্ছে যে মিথেনের ক্লোরিনেশন পড়েছো ক্লাস 11-এ। H নিউ এর প্রেজেন্সে হোমোলাইটিক ফিশন ঘটে, তোমরা জানো হোমোলাইটিক ফিশন এরকমভাবে আমরা দেখাই, Cl ডট তৈরি হয় দোকান, মানে Cl ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এই Cl ফ্রি রেডিক্যাল যখন রিয়াকশান করে টলুইনের সঙ্গে, তখন টলুইনের ধরো হচ্ছে যে একটা হাইড্রোজেন, একটা বন্ডকে দেখালাম, এই বন্ডটার হোমোলাইটিক ফিশন হয়, ঠিক আছে? হোমোলাইটিক ফিশন হলে এই যে উপরে CH2 তৈরি হলো, CH2 ডট তৈরি হয়, আর H ডট আর Cl ডট মিলিয়ে HCl তৈরি হয়। আমাদের ফোকাস হচ্ছে এই জায়গাটা, তৈরি হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। এইবার আমি একটু আগে বলছিলাম যে আমাদের ইথাইল বেনজিনটাও খুব ইম্পর্টেন্ট। এবার ইথাইল হোক আর যাই হোক না কেন, দেখো এটা হচ্ছে ইথাইল বেনজিন। আমি অন্য একটা কিছু লিখছি, ধরা যাক CH3, এটা কোনো একটা কম্পাউন্ড। এদের সাইড চেনে রিয়াকশান হবে। সাইড চেনে যখন রিয়াকশান হবে তখন এই কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন, সেই বন্ডের হোমোলাইটিক ফিশন হবে এবং কার্বনের উপরে ডট হবে, অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। তাহলে এইখান থেকে এই ইথাইল বেনজিন থেকে দুটো ফ্রি র্যাডিক্যাল তৈরি হওয়ার চান্স আছে। একটা হচ্ছে দেখো CH2 এইখানে ডট হলো, অথবা CH3 এখানটায় ডট হলো। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এটা একটা 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এটা একটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি যদি আমাদের কম্পেয়ার করতে হয়, একেবারে শুরুতে আমরা ইন্ডাকটিভ এফেক্ট পড়ার সময় দেখেছি। ইন্ডাকটিভ এফেক্ট পড়ার সময় আমরা কি দেখেছি, আগে এটা লিখে নিই, যে আমরা এরকম জানি, দেখো এখানে দুটো পসিবিলিটি। তাহলে আইদার এটা 1 ডিগ্রি অথবা এটা 3 ডিগ্রি। আমরা জানি যে ফ্রি র্যাডিক্যালগুলো কার্বোক্যাটায়নের মতন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, 7 ইলেকট্রন সিস্টেম। কার্বোক্যাটায়নগুলো
ক্ষেত্রে আমরা জানি স্টেবিলিটি অর্ডার 321, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, কারণ 3 ডিগ্রিতে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম বেশি। সেম লজিক এখানেও, যেহেতু এখানে এটা 1 ডিগ্রি, 2খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম আছে, আর এখানে 3খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম প্লাস বেনজিনের কী বলবো রেজোনেন্স স্টেবিলিটি। তাহলে সব মিলিয়ে এই কার্বোক্যাটায়ন এই ফ্রি রেডিক্যালটা বেশি স্টেবল, আমরা বলবো যে দিস ইজ মোর স্টেবল। তাহলে মোর স্টেবল কার্বোক্যাটায়নটা ফার্দার প্রসিড করবে, আর এই লেস স্টেবলটা থেকে যদি প্রোডাক্ট তৈরিও হয় সেটা খুবই কম, নগণ্য, সেটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনবো না, মেজর প্রোডাক্ট আমরা এখান থেকে পাবো। এক্ষেত্রেও তাই 3 ডিগ্রি র্যাডিক্যাল 6খানা হাইড্রোজেনের হাইপার কনজুগেশন পাবে প্লাস রেজোনেন্স স্টেবিলিটি পাবে, আর কেবলমাত্র একটা হাইড্রোজেনের হাইপার কনজুগেশন পাবে, রেজোনেন্স পাবে না। সুতরাং এক্ষেত্রে 3 ডিগ্রিটা মোর স্টেবল, ঠিক আছে। এবার মোর স্টেবল র্যাডিক্যাল থেকে ফার্দার প্রোডাক্ট তৈরি হবে। মোদ্দা কথা আমি এটাই বোঝাতে চাইছি যে এখানে বেনজিন বলার উপরে যে চেনটা আছে, চেনে যা খুশি থাকুক না কেন, সেই চেনে বেনজিনের সঙ্গে লাগোয়া যে কার্বনটা, ফার্স্ট যে কার্বনটা, সেইখানে সবসময় র্যাডিক্যাল তৈরি হলে সেটা স্টেবল, ফলে সেইখান থেকে তৈরি হওয়া প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে এই যে CH এইখানে এসে ফার্দার Cl এসে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে ইথাইল বেনজিন থেকে কি তৈরি হবে? বেনজিন রিং, তারপরে CHCl, তারপরে CH3। টার্মিনাল কার্বনে ক্লোরিন এসে যুক্ত হবে না, এক্ষেত্রেও তাই। এইখানটা তৈরি হবে প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট কি তৈরি হবে? CH কেন লিখলাম? Cl, এখানে CH3, এখানে CH3, ঠিক আছে। আর যদি এই পার্টিকুলার কার্বনটাতে হাইড্রোজেনই না থাকে, ধরো এরকম হলো মিথাইল আর এইচটার বদলে আর একটা মিথাইল, তাহলে ওই কার্বনে তো ওখান থেকে তো এইচ যাওয়ার কোনো ব্যাপার নেই, তখন ওই কার্বনে আর রিয়াকশানটা হবে না। তখন পার্শ্ববর্তী যে কার্বনে আমরা দেখবো যে বেশি স্টেবল র্যাডিক্যাল তৈরি হচ্ছে, সেখানে রিয়াকশন হবে, ঠিক আছে। তাহলে ইথাইল বেনজিন নিয়ে যে রকম কম্পাউন্ডই নিই না কেন, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা উইথ সাইড চেন অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে, সেখানে বেনজিন বলার সঙ্গে জাস্ট যে কার্বনটা রয়েছে, প্রথম যে কার্বনটা, সেখানে যদি হাইড্রোজেন থাকে, তাহলে সেইখানেই সাবস্টিটিউশন রিয়াকশনটা হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তাহলে দুটো পয়েন্ট কপি করে নাও, যে বেনজাইল ফ্রি রেডিক্যাল is resonance stabilized, so if side chain is bigger than methyl also, যে কোনো আর গ্রুপ যদি থাকে, the substitution always takes place at benzylic position, মানে এই পজিশনটাতে সবসময় সাবস্টিটিউশন রিয়াকশনটা হবে, খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, আমরা এখানে কি ব্যবহার করছিলাম? রিয়েজেন্ট ক্লোরিন HNu, মানে সূর্যালোকের উপস্থিতিতে অ্যাট 110 ডিগ্রি সেলসিয়াস। তো সেইটার পরিবর্তে NBS আর HNu ব্যবহার করা যেতে পারে ইন প্রেজেন্স অফ খুবই সামান্য পরিমাণ পারক্সাইডের উপস্থিতিতে NBS, মানে N-ব্রোমো সাকসিনামাইড। ওটা হচ্ছে ব্রোমিনেশনের একটা সোর্স। মানে আমরা যেমন এখানে কি করেছি, ক্লোরিন এনেছি, ব্রোমিন নিয়ে আসার জন্য আমরা NBS ব্যবহার করি HNu, আর ক্লোরিনের বদলে আমরা SO2Cl2 ব্যবহার করতে পারি। SO2Cl2 যদি ব্যবহার করি, তাহলে আর 110 ডিগ্রি টেম্পারেচার লাগবে না, নর্মাল রুম টেম্পারেচারই রিয়াকশন হবে। সো এই দুটো রিয়েজেন্টও কী বলবো, খুবই ইম্পর্টেন্ট এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে, যে শুধু এইটুকু পড়ে ফেললে হবে না, এই রিয়েজেন্টগুলোকেও মনে রাখতে হবে। মানে রিয়াকশান পরীক্ষায় কোয়েশ্চেন্স বিভিন্ন রকম আসতে পারে, তখন SO2Cl2 থেকে আমরা বুঝতেই পারবো না যে ওখানে ওটা সাইড চেনে হ্যালোজেনেশনের কথা বলছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম সল্ট মানে অ্যাজো মানে তোমরা নিশ্চয়ই জানো যে নাইট্রোজেনকে অন্য নামে ডাকা হয় অ্যাজো নামে, অর্থাৎ বেনজিনের সঙ্গে 2খানা নাইট্রোজেন থাকবে। বেনজিনের সঙ্গে নাইট্রোজেন 2খানা ঠিক এইভাবে থাকে। এর অন্যান্য রেজোনেটিং স্ট্রাকচারও হয়, তবে এই স্ট্রাকচারটা সব থেকে বেশি স্টেবল বলে ধরা হয়। এবার এই ডায়াজোনিয়াম সল্ট থেকে হ্যালোঅ্যারিন তৈরি করা যায়। ডায়াজোনিয়াম সল্ট ইটসেলফ খুব গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড আমাদের সিলেবাসের রেসপেক্টে। আমাদের ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশন এবং এর রিয়াকশান আমরা ইউনিট 13-এ পড়বো, নাইট্রোজেন কম্পাউন্ডে। এবার কি করে তৈরি করা হয়, এটা অ্যানিলিন থেকে তৈরি করা হয়। সেই তৈরি হওয়ার যে রিয়াকশানটা এবং উইথ মেকানিজম, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের, আমরা সেটা দেখবো। আজকে আমি একবার করিয়ে দেবো, তাহলে কী হবে, ইউনিট 13 যখন আমরা পড়তে যাবো, তখন এই সেম জিনিস আমাদের আরেকবার রিভাইজ হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের হ্যালোঅ্যারিন কী করে এখান থেকে তৈরি হয়, সেইটা আমরা আগে দেখে নেব। তো হ্যালোঅ্যারিন তৈরি করানোর জন্য এখান থেকে কি করানো হয়, দেখো, ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে রিয়াকশান করানো হয় CuCl
HCl এর সঙ্গে, CU Br HBr এর সঙ্গে এবং CuCN KCN এর সঙ্গে। KCN রিয়াকশানটা স্টার দিলাম কারণ এখান থেকে হ্যালোয়ারিন তৈরি হয় না, কিন্তু সিমিলার, ঠিক আছে, সিমিলার রিয়াকশান, তাই জন্য লিখলাম আর কি। এখান থেকে তৈরি হয় ক্লোরোবেনজিন। CuCl HCl দিলে ক্লোরোবেনজিন, CuBr HBr দিলে ব্রোমোবেনজিন, আর CuCN KCN দিলে সায়ানোবেনজিন। নিশ্চয়ই তোমরা জানো যে সায়ানাইডকে যদি আমরা অ্যাসিড হাইড্রোলিসিস করি তাহলে এখান থেকে তৈরি হয় অ্যাসিড। আমরা CN থেকে COOH গ্রুপ তৈরি হয়, এটা আমরা হ্যালো অ্যালকেনের মধ্যেও পড়েছি, সেখানে একটা এরকম এক্সটেনশন ছিল। তো এই যে পার্টিকুলার তিনটে রিয়াকশান, আমি কি বলবো, এখান থেকে এতটা, এই তিনটে রিয়াকশানের আমি নাম দিলাম A, ঠিক আছে। এরপর আবার সিমিলার দুটো রিয়াকশান আমি লিখছি, দেখো, একটা হচ্ছে CuHCl, ঠিক আছে, CuHBr, একদম সেম রিয়াকশান। CuBr দিয়ে CuCl HCl দিয়ে একজন সায়েন্টিস্ট এটা করিয়েছিলেন, আর একজন শুধু Cu দিয়ে করিয়েছিলেন, সেম রেজাল্ট পাওয়া গেছিলো। এখানে ক্লোরোবেনজিন আর এখানে ব্রোমোবেনজিন। এখন সেই দুজন সায়েন্টিস্টের নাম অনুসারে এই রিয়াকশানগুলোকে দুটো আলাদা নাম দেওয়া হয়। উপরের তিনটে রিয়াকশানকে বলা হয় স্যান্ডমেয়ার রিয়াকশান। আমাদের রিয়াকশানের নাম খুব মনে রাখতে হয়, খুবই ইম্পর্টেন্ট এই নামগুলো, স্যান্ডমেয়ার আর গাটারম্যান রিয়াকশান। বিটা হচ্ছে এই দুটো রিয়াকশান হচ্ছে গাটারম্যান রিয়াকশান। দুটো রিয়াকশানের মাধ্যমেই আমরা ডাইজোনিয়াম সল্ট থেকে হ্যালোয়ারিন পাচ্ছি, ঠিক আছে। এটা একটা অন্য কম্পাউন্ড পেলাম সায়ানোবেনজিন থেকে, আদারওয়াইজ হ্যালোয়ারিন আমরা পাচ্ছি। এবার আরও কিছু রিয়াকশান এদিকে দেখাই। আমরা পেয়ে গেলাম এখানে আপাতত ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন। আয়োডোবেনজিন তৈরি করার জন্য শুধু আমাদের Ki হিট করা হয়, Ki দিয়ে হিট করা হয়, Ki in H2O দিয়ে হিট করলে আমরা আয়োডোবেনজিন পেয়ে যাই। এই পার্টিকুলার রিয়াকশানটার অ্যাজ সাচ কোনো নাম নেই, আয়োডোবেনজিন। আর এছাড়া ফ্লুরোবেনজিন তৈরি করার জন্য আমাদের, ফ্লুরোবেনজিন ডিরেক্টলি হয় না এখান থেকে, ফ্লুরোবেনজিন তৈরি করার জন্য আমরা এখানে করবো, আচ্ছা এখানে করে নিই, তারপর আমি দেখাচ্ছি আরেকটা জিনিস। তো এখানে আমরা HBF4 যদি দিই তাহলে এই যে N2+ আছে, অ্যাকচুয়ালি এই যে ডাইজোনিয়াম ক্যাটায়নটা আমরা নিয়েছি, একটা ক্যাটায়ন তো আর একা একা এক্সিস্ট করতে পারে না, নিশ্চয়ই এর কোনো কাউন্টার অ্যানায়ন পার্টও আছে। তো সেই কাউন্টার অ্যানায়ন পার্টটা যখন ক্লোরিন Cl-, তখন আমরা এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে বলি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এবার এই কাউন্টার আয়নটা এখানে রিপ্লেসড হয়, এখানে BF4- তৈরি হয়ে যায়। এবার এইটাকে যদি আমরা হিট করি তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি পেয়ে যাই ফ্লুরোবেনজিন, ঠিক আছে, ফ্লুরোবেনজিন আমরা পেয়ে গেলাম। এই যে পার্টিকুলার রিয়াকশানটা হলো দুটো স্টেপ, ঠিক আছে, বা পুরোটাই ধরো, মানে এখান থেকে ফার্স্ট স্টেপে তৈরি হলো এটা, দেন তৈরি হলো এটা। এই রিয়াকশানের নাম হচ্ছে বাজ-শিম্যান রিয়াকশান, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট রিয়াকশান। বেনজিন থেকে ফ্লুরোবেনজিন বানাও, এরকম কোয়েশ্চেন হামেশাই পরীক্ষায় আসে, ঠিক আছে। বেনজিন থেকে ফ্লুরোবেনজিন বানানোর আমি মেথডটা একটু বলে দিই এখানে, ঠিক আছে। যদি পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসে যদি, যে বেনজিন থেকে ফ্লুরোবেনজিন কী করে বানাবে, দেখো, আমরা বেনজিনের নাইট্রেশন করাবো প্রথমে। নাইট্রেশন তোমরা নিশ্চয়ই করেছো, কনসেন্ট্রেটেড HNO3 আর H2SO4 দিয়ে, আর লেস দ্যান 60 ডিগ্রি যদি টেম্পারেচারটাকে মেনটেন করতে পারি, লেস দ্যান 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা এখান থেকে পাই নাইট্রোবেনজিনে আমরা টিন আর HCl দিয়ে রিডিউস করি নাইট্রোবেনজিনকে, আমরা এখান থেকে পেয়ে যাই অ্যানিলিন NH2, ঠিক আছে। অ্যানিলিন থেকে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইডটা পাই, ঠিক আছে। অ্যানিলিনে আমরা NaNO2 আর HCl মেশাই, আর 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা পেয়ে যাই
ডায়াজোনিয়ামকে অনেক সময় এরকমভাবেও লেখা হয়, N2 প্লাসটা N2টাকে এরকমভাবেও লেখা হয় অনেক সময়। তাহলে আমরা বেনজিন থেকে নাইট্রোবেনজিন পেলাম, অ্যানিলিন পেলাম, 3HCl দিয়ে রিডিউস করলে, তারপরে আমরা NaNO2 আর HCl, এই রিয়াকশনটার নাম হচ্ছে ডায়াজোটাইজেশন, পরে এইসব রিয়াকশনের নাম আমরা জানবো। তৈরি হয়ে গেল ডায়াজোনিয়াম। এইবার ডায়াজোনিয়ামের সঙ্গে মেশাবো HbF4, দেন হিটিং। ঠিক আছে, অনেকে কী করেন, অনেকে এই অ্যানিলিন থেকে NaNO2 আর HCl না মিশিয়ে অ্যানিলিন থেকে ডাইরেক্ট এইখানে চলে আসেন। ঠিক আছে, এইটাও একটা স্টেপ আমাদের কম লিখতে হবে, NaNO2 আর HbF4 এইটা যদি দেওয়া হয় তাহলে ডিরেক্টলি এখান থেকে অ্যানিলিন থেকে আমি এখানে চলে আসবো এবং তারপরে এটা। ঠিক আছে, একটা ছোটো নোট হিসাবে লিখে রাখো যে অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয় কীভাবে না, NaNO2 মানে সোডিয়াম নাইট্রাইট আর তার সঙ্গে HCl মিশিয়ে 0 to 5 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে টেম্পারেচারটাকে রেখে কী করে তৈরি হয় দেখো। NaNO2 রিয়াকশনের মেকানিজমটা আমাদের জেনে রাখতে হয়, পরে আমাদের পড়তেই হবে, তো আমরা এখনই একবার দেখে নেব, তাহলে পরে আমরা এটাকে আরেকবার রিভাইজ করতে পারবো। তো প্রথমে NaNO2 আর HCl রিয়াকশানে তৈরি হয়ে যায় NaCl আর HNO2। এবার এই HNO2টা দেখতে এরকম হয়, দিস ইজ HNO2। HNO2 কী হয়, প্রথমে মিডিয়াম যেহেতু অ্যাসিডিক, তো H+এর সঙ্গে রিয়াকশান হয়, অক্সিজেন এখানে এই H+টাকে অ্যাবস্ট্রাক্ট করে। এটা আমি উল্টো করে লিখি তাহলে দেখাতে সুবিধা হবে। অক্সিজেন এই H+টাকে অ্যাবস্ট্রাক্ট যদি করে তাহলে এখান থেকে তৈরি হয় OH2+। এবার এখানে একটা জলের মলিকিউল বেরিয়ে যায়, ঠিক আছে, -H2O, জলের মলিকিউল বেরিয়ে গেলে পড়ে থাকলো NO+। এই NO+টা পরবর্তী রিয়াকশানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। এরপর আসলে রিয়াকশান শুরু হচ্ছে, ফিল্ডে এবার আসছে অ্যানিলিন নাইট্রোজেন লোন পেয়ার আছে। ও কী করে, এই যে NO+এর সঙ্গে যখন রিয়াকশান হয় লোন পেয়ারটা একে ডোনেট করে, তৈরি হলো কি দেখো, অ্যানিলিন NHNটা প্লাস হয়ে যাবে লোন পেয়ার ডোনেট করার পরে। তো পজিটিভলি চার্জ নাইট্রোজেন আবার নিউট্রাল হওয়ার জন্য একটা প্রোটন লস করবে, তো আমরা প্রোটন লস করে যেটা হচ্ছে সেটাই দেখাচ্ছি ডিরেক্টলি। ঠিক আছে, প্রথমে NH2+ হবে যেহেতু লোন পেয়ার ডোনেট করছে, তারপরে একটা H+ ছেড়ে দিয়ে Nটা নিউট্রাল হয়ে গেল। এরপর এখানে যেটা হবে, যেটা টটোমেরাইজ করবে, টটোমেরিজম আমরা অলরেডি পড়ে রেখেছি, তাই না। যদি 1 2 3 হয়, একটা নাইট্রোসও আছে, নাইট্রোসো থেকে অক্সিম তৈরি হয়। তাহলে 1 2 3 পজিশন কেন দেখালাম, নিশ্চয়ই তোমরা জানো যে 1 নম্বর থেকে 3 নম্বরে মানে ডাবল বন্ডটা শিফট করবে, মানে 1 2 থেকে 2 3 আসবে, আর 3 থেকে 1-এ হাইড্রোজেনটা শিফট করবে। তাহলে 3 থেকে 1-এ হাইড্রোজেন শিফট করলো, ওর সঙ্গে হাইড্রোজেন, আর 1 2 এর মধ্যে ডাবল বন্ডটা 2 3 এর মধ্যে হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে আবার এটা কি হবে, মিডিয়াম থেকে আবার এই অক্সিজেন একটা প্রোটন নেবে, নেওয়ার পরে OH2+ হয়ে যাবে আবারও, এবং ফাইনালি এই স্টেপটার মতনই আবার একটা জলের মলিকিউল লস করবে এবং আমরা পেয়ে যাব N ডাবল বন্ড N, এখানটা প্লাস চার্জ। ঠিক আছে, এটারই একটা রেজোনেটিং ফর্ম হচ্ছে আমরা যেটা আগে লিখেছিলাম, যে N ট্রিপল বন্ড N প্লাস। কী করে হবে, এই নাইট্রোজেনের একটা লোন পেয়ার ডোনেট করবে একে, তাহলে ওটা হয়ে যাবে নিউট্রাল আর এটা হয়ে যাবে পজিটিভলি চার্জ। যাই হোক, এই দুটোই হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্যাটায়ন। আর এখানে যে NaCl তৈরি হলো শুরুতেই, এটা সিস্টেমে Na+ আর Cl- হিসেবে থাকবে। এবার যখন এই ক্যাটায়নটা তৈরি হলো, এটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য Cl- এখানে এসে জুড়ে যাবে। ফাইনালি এইরকমভাবে আমরা ডায়াজোনিয়াম ক্যাটায়নটা তৈরি করি ফ্রম অ্যানিলিন। এইটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান উইথ রেসপেক্ট টু ইউনিট 13। আচ্ছা, আমরা আরেকটু এই নোটটা বাড়িয়ে রাখি, মানে আমরা কীভাবে অ্যানিলিন থেকে তৈরি হয় ডায়াজোনিয়াম সেটা দেখলাম। এবার ডায়াজোনিয়ামের রিয়াকশন যখন আমরা পড়ছি তখন আর 2-3টে রিয়াকশন দেখে নিই যেগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। মানে এরকম হতে পারে যে আমাদের নাইট্রোজেন চ্যাপ্টারের আগেও এই ধরনের কোয়েশ্চেন
আমাদের চলে আসতে পারে সামনে, তখন যাতে আমরা এগুলোর আনসার করতে পারি। ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা দেখলাম যে যদি আমরা HBF4 দিই তাহলে আমরা পেয়ে গেছিলাম N2+ BF4- পেয়ে গেছিলাম। এবার এইটাকে যখন আমরা হিট করছিলাম এখান থেকে আমরা পেলাম ফ্লুরোবেনজিন, এটা আমরা একটু আগে দেখলাম। এবার এরই সঙ্গে আর একটা রিয়াকশান খুব সাইমালটেনিয়াসলি ইম্পর্টেন্ট, এটাকে যদি আমরা কপার আর NaNO2 দিয়ে হিট করি, অনলি হিটিং না, শুধু হিট করলে এখান থেকে ফ্লুরোবেনজিন হবে। আর যদি কপার আর NaNO2 থাকে তাহলে এখানে নাইট্রোবেনজিন তৈরি হয়ে যাবে, নাইট্রোবেনজিন। এটা খুব একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এই ডায়াজোনিয়াম থেকে খুব ইন্টারেস্টিংলি যদি আমরা এখানে H3PO2 দিই, ঠিক আছে, হাইপো ফসফরাস অ্যাসিড, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই বেনজিন। অনেক সময় এরকম কোয়েশ্চেনও আসতে পারে যে অ্যানিলিন থেকে বেনজিন বানাও, তাহলে অ্যানিলিন থেকে শুরুতে এইটা বানিয়ে দেবো NaNO2HCl দিয়ে, তারপরে H3PO2 দিয়ে দেবো, বেনজিন হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি এখানে অ্যাসিড হাইড্রোলিসিস করি H3O+, ঠিক আছে, H3O+ যদি দিই তাহলে এখানে তৈরি হয়ে যায় ফেনল। H3O+ দিলে এখানে আমরা পেয়ে যাব ফেনল। তাহলে আমরা এইভাবে ক্লোরোবেনজিন বা যে কোনো অ্যানিলিন বা ডায়াজোনিয়াম ইত্যাদি থেকে আমরা ফেনলও পেতে পারি। অনেকে এখানে H3O+ না লিখে তার পরিবর্তে এরকম লেখে যে H2SO4 আর জল, ঠিক আছে, হিটিং, যাই হোক হিটিং দিল, তো H2SO4 জল মানেই তো ফাইনালি H3O+। তাহলে আমরা খুব সহজেই ডায়াজোনিয়াম থেকে বেনজিন পেতে পারি, ফেনল পেতে পারি, এবং ওদিকে আমরা N2+ BF4- থেকে আমরা পেতে পারি নাইট্রোবেনজিন। খুব ইম্পর্টেন্ট এই রিয়াকশানগুলো, যদিও হ্যালোঅ্যারিনের প্রিপারেশনের সঙ্গে এদের কোনো যোগ নেই, কিন্তু ডায়াজোনিয়াম এর রিয়াকশানের সঙ্গে এগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এটা বলে রাখা হয়ে গেল। এটা 3 নম্বর রিয়াকশান। আমরা হ্যালোঅ্যারিনের প্রিপারেশনে প্রথমে বললাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে, নেক্সট বললাম ডায়াজোনিয়াম থেকে, থার্ড হচ্ছে হান্স ডিকার রিয়াকশান। হান্স ডিকার রিয়াকশান আমরা আমাদের অতি পরিচিত, আমরা ক্লাস 11এও পড়েছি, 12এও হ্যালো অ্যালকেনে পড়েছি, যে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট নিই, নিয়ে ব্রোমিন আর CCl4, ব্রোমিন দিয়ে হিট করি ইন প্রেজেন্স অফ CCl4 হচ্ছে এখানে দ্রাবক বা সলভেন্ট, দিলে আমরা ডিরেক্টলি পেয়ে যাই ব্রোমোবেনজিন। এখানে ব্রোমোবেনজিন, যদি এটা বেনজিন বলা না হয় মিথাইল হতো, CH3COAG হলে CH3Br পেতাম, হ্যালো অ্যালকেনে পড়েছি, সিমিলার সেম রিয়াকশান, আর এখানে এক্সট্রা কিছু নেই। আর ফোর্থ হচ্ছে ফ্রম ফেনল থেকে আমরা খুব সহজে কি পেতে পারি, ক্লোরোবেনজিন পেতে পারি। এই রিয়াকশানটাও আমরা সিমিলার রিয়াকশান পড়েছি কোথায়, হ্যালো অ্যালকেনে আমরা অ্যালকোহলের সঙ্গে PCl3 PCl5 ইত্যাদির রিয়াকশান করেছিলাম, SN2 রিয়াকশান। এখানেও যদি আমরা PCl5-এর রিয়াকশান করাই তাহলে আমরা এখানে ক্লোরোবেনজিন পাবো, আর তার সঙ্গে ওইখানে যা যা সাইড প্রোডাক্ট পেয়েছিলাম এইখানে সেগুলোই পাবো। ঠিক আছে, তাহলে আমরা হান্স ডিকার রিয়াকশানের মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড থেকে বা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট থেকে বানালাম ব্রোমোবেনজিন। বিভিন্ন ABCD টাইপ শনাক্তকরণ বা কনভার্সন করো, এই জাতীয় আনসার করার জন্য এগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। আর লাস্টলি আমরা ফেনল থেকে বানালাম হ্যালোঅ্যারিন অর্থাৎ ক্লোরোবেনজিন। তাহলে এইখানে আমরা শেষ করলাম আমাদের প্রিপারেশন অফ হ্যালোঅ্যারিন। পরবর্তী ভিডিওতে আমরা হ্যালোঅ্যারিনের রিয়াকশান শুরু করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।